Onur Online Media. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة وقال تعالى في موضع آخر يا داود إنا جعلناك خليفة في الأرض وقال تعالى الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله الله رب العالمين দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে সেপ্টেম্বর মাসের 6 তারিখ, আজ থেকে প্রায় 1 মাস আগে আগস্ট মাসের 5 তারিখে বাংলাদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় একটি নতুন যুগের সূচনা হয়েছে। তারপর থেকে আমরা 1 মাস অতিবাহিত করেছি। নতুন এই যুগ, নতুন এই সময়কে কেন্দ্র করে আমাদের আশার পারদ অনেক উপরে। আমরা অনেক কিছু আশা করছি, অনেক স্বপ্ন দেখছি এবং সেগুলো যেন বাস্তবায়ন হয় সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই আশাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। যারা জ্ঞানী, যারা আবেগের সাথে বিবেককে কাজে লাগায়, তাদের আচার আচরণ, তাদের পদক্ষেপ, তাদের চিন্তা, এই সব কিছুই ওই মানুষদের চেয়ে আলাদা যারা শুধুমাত্র আবেগকে কাজে লাগায়, বিবেককে কাজে লাগায়। এই জন্যে যারা বিবেককে কাজে লাগায় তাদেরকে বলে বুদ্ধিমান, আর যারা আবেগকে কাজে লাগায় তাদেরকে মানুষ পাগল বলে। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে একজন মানুষ সে মাহফিলের মধ্যে আছে, যিনি আলোচক, তিনি চমৎকার আলোচনা করছেন। এক পর্যায়ে শ্রোতাদের মধ্য থেকে একজন উঠে, যিনি আলোচক, তাকে ভালোবাসা সূচক কিছু আচরণ করলো, জড়িয়ে ধরলো, তার কপালে চুম্বন করলো। এই যে ভালোবাসা এসে জড়িয়ে ধরলো, কপালে চুম্বন করলো, এটা কিন্তু তার আবেগের জায়গা থেকে করেছে। উপস্থিত মজলিসে যারা থাকে সবাই তাকে কি বলবে? লোকটা একটা পাগল। পাগল না হলে এরকম করতো না। আসলে কি লোকটা পাগল? লোক তো পাগল। সে আলোচনা শুনছে, তার মনের সাথে আলোচনাটা মিশে গেছে। এখন যিনি আলোচনা করছেন তার কাছে ওই আলোচককে খুব ভালো লেগেছে। তো সে তার নিজের বিবেককে কন্ট্রোল না করে আবেগের বশবর্তী হয়ে সকলের সামনে লাফ দিয়ে উঠে আলোচককে জড়িয়ে ধরে। একই মজলিসে আরেকজন
শ্রোতা ছিল, তার কাছেও কথাগুলো ভালো লেগেছে, মনে হয়েছে এই আলোচনাগুলো হওয়া দরকার। তবে অনেক জায়গায় অনেক ধরনের প্রশাসনিক বাধা থাকতে পারে। তো তিনি মাহফিলের শেষে আলোচককে বললেন যে আপনার কথাগুলো সময় উপযোগী, আপনার কথাগুলো দেশ ও জাতির প্রয়োজন আছে, আপনি কাউকে ভয় পাবেন না, আপনি আপনার আলোচনা চালিয়ে যাবেন, আমি আপনার সাথে আছি, আমি প্রশাসনের এই দায়িত্বে আছি। দুজনের ভালো লাগার বিষয়টাকে ব্যক্ত করলো, কিন্তু একজন আবেগকে কাজে লাগিয়ে তার মতো করে সে করবো, আর একজন বিবেককে কাজে লাগিয়ে তার মতো। এখন এই দুইজনের মধ্যে একজনকে স্বাভাবিকভাবেই আমরা পাগল বলছি, আর একজনকে বুদ্ধিমান বলছি। সুতরাং যারা আবেগ এবং বিবেককে আপন আপন জায়গায় ব্যবহার করতে জানে তাদেরকে বুদ্ধিমান বলা হয়, জ্ঞানী বলা হয়। আর যারা শুধুমাত্র আবেগকে কাজে লাগায় তাদেরকে মানুষ অনেক সময় পাগল বলে। যারা বিবেক সম্পন্ন তাদের দ্বারা অনেক কাজ হয়, যারা আবেগের বশবর্তী হয় তাদের দ্বারা ক্ষণস্থায়ী কাজ হয়, স্থায়ী কোনো কাজ হয়। একজন বলে উঠল যে আমি আপনার জন্য সব কিছু করতে রাজি, শুধু আমাকে বলবেন, দেখবেন এক সপ্তাহ পরে তাকে আর খুঁজে পাওয়া যায়। আবেগ শেষ, তার কর্মতৎপরতাও শেষ। অপরদিকে যারা বিবেক সম্পন্ন মানুষ, তারা তাদের কথায়, ব্যবহারে, আচার আচরণের সিদ্ধান্তে এতটা পরিপক্কতা দেখায় যে তার এই পরিপক্কতার সুফল মানুষ দীর্ঘদিন যাবৎ পর্যন্ত উপভোগ করতে পারে। আমি এই ভূমিকাটা আপনাদের সামনে তুলে ধরেছি এই জন্যে যে আমরা গত আগস্টের 5 তারিখে যে দৃশ্য অবলোকন করেছি, সেই অবস্থাটাকে যদি সঠিকভাবে আমরা মূল্যায়ন করতে না জানি, না বুঝি, তাহলে এর সুফলও আমরা ভোগ করতে পারব না। সুতরাং আমাদের বোঝা দরকার, আমাদের যে আশা ভালো কিছু হোক, এটা যে আদৌ বাস্তবায়িত হবে কি হবে না, হলে কোন বিষয়ের উপর ভিত্তি করে আমাদের আশাগুলো বাস্তবায়ন হবে, না হলে কোন ত্রুটির কারণে আমাদের আশাগুলো বাস্তবায়ন হবে না, এই জিনিসটা যদি আমাদের সামনে পরিষ্কার থাকে, তাহলে আমার আপনার করণীয় কি সেটাও আমরা নির্ধারণ করতে পারব। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের 5 আগস্টের যে চিত্র আমরা দেখেছি, পুরো দেশবাসী আমরা অংশগ্রহণ করেছি, এটাকে আমরা কোন শব্দে মূল্যায়ন করব, তাকে আমি যে নামে ডাকবো তার কার্যকরিতাও আমি সেভাবেই পাব। কেউ বলে এটাকে মুক্তিযুদ্ধ, কেউ বলে স্বাধীনতা, কেউ বলে বিজয়, কেউ বলে বিপ্লব, কেউ বলে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, গণবিস্ফোরণ, আসলে কেউ বলে সরকার পতন। এই শব্দগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। প্রত্যেকটা নামে যখন আপনি কোনো আন্দোলনকে, কোনো বিষয়কে নামকরণ করবেন, তার কিছু বৈশিষ্ট্য আগে সেখানে পাওয়া যেতে হবে, তাহলে আপনি সেই আন্দোলনকে সেই নামে নামকরণ করতে পারবেন। বিপ্লব কাকে বলে, সরকার পতন আন্দোলন কাকে বলে, সংস্কার কাকে বলে, এগুলো আমাদের আগে বুঝতে হবে। বিপ্লব বলা হয় যখন কোনো মানুষ, কোনো জাতি একটা ব্যবস্থার উপরে, একটা রাষ্ট্রীয় অবকাঠামোর উপরে অসন্তুষ্ট হয়ে সেটাকে পরিপূর্ণভাবে উপড়ে ফেলে দেয় একটা নির্দিষ্ট আদর্শের আলোকে, তাকে বলে বিপ্লব। পুরনো জিনিস পুরাটা ফেলে দিয়ে নতুন একটা জিনিসের সূচনা যদি তারা করতে পারে নির্দিষ্ট একটা আদর্শের আলোকে, তাহলে সেটাকে বলে বিপ্লব। এর বিপরীতে যদি পুরনো যে জিনিসটা আছে এটাকেই বহাল রাখে, শুধু সামান্য কিছু রদবদল করে, তাহলে এটাকে বলে সংস্কার, বিপ্লব বলে না। আর যদি কোনো ধরনেরই রদবদল না করে, আগে যেমন ছিল তেমনই শুধু ব্যক্তি পরিবর্তন হয়, তাকে বলে সরকার পতন। আমাদের গত 5 আগস্টে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলন সুনির্দিষ্ট কোনো আদর্শকে সামনে রেখে করা হয়নি। আদর্শ আমরা এইভাবে করব,
এটাই আমাদের লক্ষ্য, এটাই আমরা বাস্তবায়ন করব। যা বিদ্যমান তা আমরা চাই না, তা একেবারে ধসিয়ে দিব। নতুন একটা সিস্টেম আমরা চালু করব, নতুন একটা রাষ্ট্রীয় অবকাঠামো চালু করব। পুরনো কোনো জিনিস আমরা চাই না। এইভাবে সুনির্দিষ্ট একটা লক্ষ্য, সুনির্দিষ্ট একটা আদর্শকে, সুনির্দিষ্ট একটা পদ্ধতিকে বেছে নিয়ে পক্ষে যখন মানুষ লড়াই করে এবং সফল হয়, তখন তাকে বলে মানুষ বিপ্লব হয়েছে এবং বিপ্লবের সুফল তারা পেয়েছে। আজকে আমরা যদি 5 আগস্টের যে আন্দোলন, এটা সূচনা হয়েছিল প্রায় মাসখানেক আগ থেকে। আপনারা জানেন বাংলাদেশের আমাদের ছাত্র সমাজ তারা দীর্ঘদিন যাবৎ শিক্ষার যে মূল্যায়ন তা থেকে বঞ্চিত হচ্ছিল, কাজের মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছিল। নানান কারণে একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এই আন্দোলনের সূচনা হয়। এবার যদি আপনারা মিলান যে বিপ্লবের লক্ষ্য আর ওই আন্দোলনের লক্ষ্য কি এক, কিন্তু একটা পর্যায়ে যখন নানানভাবে প্রশাসন তাদেরকে বাধা দিতে দিতে কোন ঠাসা করে ফেলেছে, তখন তাদের সেই একটা সুনির্দিষ্ট ইস্যুর আন্দোলনটা সরকার পতনে আন্দোলনে রূপান্তর হয়। এক দফা এক দাবি সরকারকে যেতে হবে। দীর্ঘ 15 বছর সারা বাংলাদেশের মানুষ এক একজন এক এক স্থান থেকে, এক একজন এক এক জায়গা থেকে নির্যাতিত নিপীড়িত হওয়ার কারণে প্রত্যেকে সেদিন এক কাতারে এসে সামিল হয়েছে। একটা ক্ষোভের গণবিস্ফোরণ ঘটেছে, যে বিস্ফোরণে তাদের প্রতিপক্ষ টিকতে পারেনি, তারা তাদের ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে। ফলে এখন এটাকে আমরা বলতে পারি ছাত্র জনতার ক্ষোভের বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে তারা যা চেয়েছিল তার আংশিক অর্জন হয়ে, তারা চেয়েছে আমি কিছু পাই বা না পাই, যে আছে সে আগে যাক, কিছু পাই বা না পাই আগে সে যাক, পরে দেখা যাবে আমার পাওনাটা আমি কিভাবে বুঝে নিব। এবং এই চাওয়াটাই পুরো দেশবাসীর ছিল, একেবারে প্রথম আগে যাক, পরেরটা পরে আমরা ঠিক করে নিই। সুতরাং আন্দোলনের সূচনা, আন্দোলনের গতি এবং এটা যেই জায়গায় যে শেষ হয়েছে, এটাকে যদি আমরা একটু বিবেচনা করি, প্রথমত আমাদের পুরা বাংলাদেশের জনগণের, আমাদের তরুণ সমাজদের একটা নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে সূচনা হলেও পরবর্তীতে এটা গোটা বাংলাদেশের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের মাধ্যমে প্রাথমিক বিজয় হয়েছে, সরকার পতন হয়েছে। সরকার পতন হওয়ার মাধ্যমে নতুন করে সরকার যদি আসে, রাষ্ট্র ব্যবস্থায় যদি কোনো পরিবর্তন না আসে, তাহলে নতুন করে কেউ আসলেও কোনো লাভ নাই। দুর্নীতির মতোই আছে, চুরি বাটপারি আগের মতোই আছে, সুদ ঘুষ আগের মতোই আছে, মানুষের সম্পদ কেড়ে নেওয়া আগের মতোই আছে, মানুষের অধিকার বঞ্চিত করা আগের মতোই আছে। সবকিছুই যদি ঠিক থাকে তাহলে ব্যক্তি পরিবর্তন করে লাভ কি? যেমন একটা চেয়ারে আমি বসাচ্ছিলাম, আমাকে ফেলে দিলেন, আপনি বসলেন, আমি যা করতাম আপনিও তাই করেন, তাহলে এই ব্যক্তি পরিবর্তনে দ্বারা কোনো লাভ আছে? বরঞ্চ এমনও হতে পারে আগে যিনি ছিল তারপরে যিনি আসবেন সে আরো বেশি লাভ হবে। সুতরাং সরকার পতনের মধ্য দিয়ে জাতির সামগ্রিক বিজয় অর্জন হয় না, সামগ্রিক বিজয় এবং সফলতা অর্জন হয় না। একটা ঘটনা আছে, একজন দাস, সে এক মনিবের কাছে চাকরি করত, কাজ করত। মনিব তাকে 3 বেলা কাজ করার খাবার দিত, কিন্তু খুব কাজ করাতো। সে ভাবলো যে আমার 3 বেলা খাবার দেয় ঠিকই, কিন্তু যে পরিমাণ কাজ করায় এই মনিবের কাছে আমার থাকা সম্ভব না। মনিবকে বললো আপনি আমাকে বিক্রি করে দেন। বলো ঠিক আছে, যদি থাকতে না চাও তোমাকে বিক্রি করে দিব। আরেকজনের কাছে গেছে, এখন সে খাবার দেয় 2 বেলা, কাজ কিন্তু আগের মতো। বলে আগেরটাই তো ভালো ছিল, এখন বলে আমাকে আপনি বিক্রি করে দেন। আচ্ছা ঠিক আছে, তবে আরেকজনের কাছে বিক্রি করে দিছে, এখন সে খাবার দেয় 1 বেলা, কাজ করায় 3 বেলা। যার কারণে এখন এই ঘটনাটাকে আমরা আমাদের বাংলাদেশি প্রবাদে কি বলি, আগিলারে আগিলা কত ভালা আসিলা। সুতরাং সরকার পরিবর্তনের পরে যে আসবে সে যদি আগের মতোই আগের কাজই করতে থাকে, তাহলে এই পরিবর্তনের দ্বারা কোনো লাভ। তাহলে এবার কি করতে হবে? রাষ্ট্রীয় অবকাঠামোর সংস্কার আনতে হবে। তো এখন সংস্কার শুরু হয়, এখানে কিছু রদবদল হবে, ওখানে কিছু রদবদল হবে, ওখানে কিছু রদবদল হবে। এখন সব কিছু রদবদল করার পরে একটা যে স্ট্রাকচার দাঁড়িয়েছে তার আলোকে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, এটাকে বলে সংস্কার। যেমন চেয়ার ছিল, চেয়ারের হাতল ভেঙে গেছে, তো নতুন করে আরেকটা হাতল লাগালাম। চেয়ারের চাকা ছিল, চাকা ভেঙে গেছে, নতুন করে একটা চাকা লাগালাম। কিন্তু চেয়ার তো আগেরটাই আছে, তাই না? চেয়ার আগেরটাই আছে। এখন এই চেয়ারের অবকাঠামো যদি নরমাল কাঠ দিয়ে তৈরি করা হয়, যে কাঠের মধ্যে গুণে ধরে,
তাহলে চেয়ারের হাতল পাল্টালে কি গুণে ধরা বন্ধ হবে না আবার গুণে ধরবে? আবার গুণে ধরবে, আবার এই চেয়ারে পায়া ভেঙে ফেলবে, আবার এটার স্ট্রাকচার যেটা আমি সংস্কার করেছি মুহূর্তের মধ্যে এটাকে ম্লান করে দেবে। তাহলে এখন চূড়ান্ত পর্যায়ে কি করতে হবে? পুরা চেয়ারটাকেই ফেলে দিতে হবে, নতুন করে একটা চেয়ার আনতে হবে যেখানে গুণে ধরে। এই নতুন করে চেয়ার আনার নাম হচ্ছে বিপ্লব। নির্দিষ্ট একটা লক্ষ্যমাত্রাকে সামনে রেখে, নির্দিষ্ট একটা পদ্ধতিকে সামনে রেখে, নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সামনে রেখে যখন কাজ শুরু হবে, আগের সব কিছুকে ফেলে দিয়ে এটাকে বলা হবে বিপ্লব। এখন আমরা যদি বলি যে বিপ্লবের দ্বারা উদ্দেশ্য কি, বিপ্লবের দ্বারা উদ্দেশ্য হচ্ছে আগের যত গ্লানি, আগের যত ত্রুটি বিচ্যুতি সব কিছু থেকে যেন জাতি নিষ্কৃতি পায়। সুতরাং আমরা গত 5 আগস্ট অর্জন করেছি এবং বিগত 1 মাস যাবত সেই সুযোগ হাতে পাওয়ার পরে আমরা যা করছি তাতে কিঞ্চিত সংস্কার হলেও পুরো চেয়ার কি পাল্টাচ্ছে? পাল্টাচ্ছে। গুণে ধরা কাঠ এখনো থেকেই গেছে, এই কাঠে আবার গুণে ধরবে তাতে কোনো সন্দেহ নেই। আবার এই চেয়ার নড়বড়ে হবে, আবার এই চেয়ারের হাতল পায়া ভেঙে যাবে। মানুষ জাগে, কয়বার জাগে? 53 বছর পরে বাংলাদেশের মানুষ একবার জাগছে। আবার যদি গুণে ধরা শুরু হয়, আমি আপনি কি চাইলেই আবার 1 মাস পরে সব কিছু বন্ধ করে দিয়ে আবার আন্দোলন আমার মতো সুযোগ আছে বলে মনে করতে পারি? সুতরাং ওই আগের ধারাবাহিকতায় চেয়ার যেহেতু আগেরটাই আছে, সিস্টেম যেহেতু আগেরটাই আছে, আবার ধীরে 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 কলাপস হতে থাকবে। আবারও বাংলাদেশের জাতি জাগবে, তবে সেই জায়গাটা যদি 50 বছর পরে হয় তাহলে এর মধ্যে যা শেষ হওয়ার সব আবার। সুতরাং যারা রাষ্ট্র সংস্কারের কাজে দায়িত্ব পালন করছেন তাদেরকে কিছু ভূমিকা নির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সামনে রেখে করতে হবে। আমরা যারা জনগণ আছি আমাদেরকেও সজাগ সচেতন হতে হবে যে আসলে আমরা বিগত সময়ে যে ধোঁকায় ছিলাম, সামনেও কি আবার ধোঁকা খাবো, নাকি সামনে আমরা একটা নিশ্চিত কোনো কিছু অর্জন করব, এটা আমাদেরকে জানতে হবে। ওলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে জাতিকে আবেগ থেকে সরিয়ে বাস্তবতার আলোকে তাদেরকে চিন্তা করতে শেখানো। রাস্তা দিয়ে যখন যাই, 2 পাশ দিয়ে দেখি আমাদের যুবক ভাইরা কত চমৎকার চমৎকার কথা লিখেছে, এগুলো পড়লে মন ভরে যায় যে আমাদের সন্তানরা, আমাদের ভাইরা দেশকে একটা সুন্দর দেশে পরিণত করার জন্য কত চমৎকার স্বপ্ন দেখছে। এর পাশাপাশি সত্যিকার অর্থে বাংলাদেশের মতো এই রাষ্ট্র পরিচালনার যে অবকাঠামো, এই অবকাঠামোর দিকে যখন তাকাই তখন আবার মন গুমড়ে উঠে যে এই আশা ভরসা তো বেশি দিন টিকবে না। ভয় হয়, ভয় হওয়াটা তো মানুষের হাতের কাছে না, সামর্থ্যের মধ্যে ভয় হয়। তো যারা দায়িত্বে আছেন সংস্কারের, তাদেরকে কোন জায়গায় সংস্কার করতে হবে? আমরা যারা জনগণ আছি আমাদেরকে সংস্কারের কোন পর্যায় সম্পর্কে জ্ঞান রাখতে হবে, যেন আমরা এতদিন যারা মনে করছি কথা বলার সুযোগ পাই নাই, এখন সুযোগ আছে, তো আমি যেন এখন আমার কথাটা আমি বলি। যারা দায়িত্বে আছেন তারা যদি ভুল করে তাহলে সেই ভুলটা যেন আমি ধরিয়ে দিই। এইভাবে আমাকে আপনাকে সজাগ সচেতন হতে হবে। সত্যিকার অর্থে যত তন্ত্র মন্ত্রই আসুক না কেন, যত শাসন ব্যবস্থায় আসুক না কেন, যত সংস্কারী করা হোক না কেন, রাষ্ট্র ব্যবস্থা যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আলোকে তৈরি করা না হবে ততদিন পর্যন্ত কোনো জাতির স্থায়ী মুক্তি নাই। বিগত সময়গুলোতে পৃথিবীতে অনেকগুলো এমন শাসন ব্যবস্থা এসেছে যার স্রোতে এর আগের শাসন ব্যবস্থাগুলো একেবারেই বালুর ঘরের মতো মিশে গেছে। সোভিয়েত ইউনিয়নে কমিউনিজম যখন আসলো, সমাজতন্ত্র, তখন সেখানকার পূর্বের শাসন ব্যবস্থা মুহূর্তের মধ্যেই তাসের ঘরের মতো, বালুর ঘরের মতো মিশে গেছে। খুব বেশি দিন হয় নাই, আজকে সারা পৃথিবীতে সমাজতন্ত্র একটা ব্যর্থ তন্ত্র হিসাবে মানুষরা এখন থিসিস লেখে। এমনকি সেই খোদ রাশিয়াতে যারা এই সমাজতন্ত্র নিয়ে কাজ করেছে তারাও এখন তাদের যে সিদ্ধান্ত ভুল ছিল সেগুলো নিয়ে এখন তারা গবেষণা করছে। অনেকেই সেই পন্থা থেকে বের হয়ে আসছে। কেন? কারণ সমাজতন্ত্র মানুষের স্বাধীনতাকে খর্ব করে। যদিও মানুষের সামনে এসেছিল এভাবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ থাকবে গাছতলায় আর কেউ থাকবে পাঁচতলায়, তা হবে না, তা হবে না। কত চমৎকার একটা স্লোগান, মানুষের মধ্যে সমতা নিশ্চিত করার স্লোগান নিয়ে তারা আসছিল, কিন্তু টিকতে পারে নাই।
কারণ মানুষের স্বভাবজাত যে স্বাধীনতা, মানুষের স্বভাবজাত যে ক্ষমতা বা যে প্রতিভা, সেটাকে সমাজতন্ত্র দমিয়ে রাখে। সমাজতন্ত্রের একটা অন্যতম নীতি হচ্ছে যে যাই করুক না কেন উপার্জন রাষ্ট্রের, যার খেতে যাই ফসল হোক না কেন এই ফসল কার? রাষ্ট্রের। এই রাষ্ট্র এই ফসল সবার মধ্যে সমান ভাগে বন্টন করে দিবে। ওই যে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ থাকবে পাঁচতলায় আর কেউ থাকবে গাছতলায়, তা হবে না, তা হবে, সবাইকে ভাগ করে দিবে। এখন আপনি বলেন, একজন মানুষের কিছু করার মুরদ নাই, ইচ্ছা নাই, সেও দেখা যাচ্ছে প্রত্যেক মাসে রাষ্ট্রের কাছ থেকে বস্তা ভরে খাবার আনতেছে। তো যেই ব্যক্তি সারা মাস খেটে ইঞ্জিনিয়ার, ডাক্তার, গবেষক এদের মতো এরকম মেধাসম্পন্ন ব্যক্তি, সেও তো বলবে আমার কি দরকার আছে কষ্ট করার খামাখা, আমিও তো কাজ বাদ দিয়ে দিলে বস্তা ভরে খাবার আনতে পারি, আমি আমার মেধাকে কাজে লাগাইলেও এক বস্তা খাবার পাই, আর ওই বেটা কাজ না করলেও এক বস্তা খাবার। মানুষের প্রতিভা ধ্বংস হয়, মানুষের স্বাধীনতা। আমি কষ্ট করেছি, পরিশ্রম করেছি, আমি সম্পদ উপার্জন করেছি, এই সম্পদ আমার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমাজতন্ত্রের বক্তব্য হচ্ছে তুমি যতই উপার্জন করো না কেন এগুলো রাজকোষাগারে জমা দিতে হবে। এইভাবে মানুষের স্বাধীনতা, মানুষের প্রতিভা নষ্ট করার কারণে, ধ্বংস করার কারণে আজকে পৃথিবীতে একটা ব্যর্থ তন্ত্র হিসাবে সমাজতন্ত্র মানুষের কাছে পরিগণিত হচ্ছে। আমাদের কাছে তো খুবই মজাদার একটা তন্ত্র হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র সম্পর্কে অনেক আলোচনা ইউটিউবের মধ্যে আছে, ওলামায়ে কেরামরা প্রচুর আলোচনা করেছেন, প্রচুর বই আছে। এই গণতন্ত্রের সুফল, গণতন্ত্রের কুফল এবং গণতন্ত্রের যে ধোঁকা, এই সব কিছু নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। গণতন্ত্রের সবচেয়ে বড় একটা ধোঁকা যেটা আমরা কেউ বুঝি না, আমরা বলি যে আমাদের ভোটের অধিকার চাই, একটা ভোট দিতে পারলেই মনে হয় 5 বছরের জন্য পেটের ভাত হজম হয়ে যাবে। অথচ গণতন্ত্রের মাধ্যমে আমরা মনে করি সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের বহিঃপ্রকাশ ঘটে। এটা ভুল। সংখ্যাগরিষ্ঠ মানুষের নয়, বরং সংখ্যালঘিষ্ঠ মানুষের মতের আলোকে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। একটা এলাকায় 4 জন নির্বাচনে দাঁড়িয়েছে, 4 দল থেকে মানুষ আছে 100 জন। সবাই যদি 4 জনকে ভোট দেয়, তাহলে এক এক যিনি প্রতিনিধি তিনি কয়টা করে ভোট পাবেন? 25টা করে, তাই না? কয়টা করে ভোট পাবেন? কোনো কারণে যদি একজন 26টা ভোট পায়, এবার এই এলাকাতে কাকে বিজয়ী ঘোষণা করা হবে? এই এলাকার 26 জন মানুষ একজনকে পছন্দ করছে, বাকি 74 জন মানুষ কিন্তু তাকে পছন্দ করে। তারপরেও নির্বাচন কমিশন ওই এলাকার মানুষের অল্প সংখ্যক মানুষের মতামতকে সংখ্যাগরিষ্ঠ মতামত বলে চালিয়ে দিবে এবং 5 বছর তাকে রাজ করার সুযোগ। আপনারা কি হিসাবটা বুঝেন না? আমি একটা আন্দাজি বললাম, বলেন যারা নির্বাচন বুঝেন, জীবনে ভোট দিচ্ছেন, বলেন না এটাই তো নিয়ম। হ্যাঁ, যে একজন 26টা ভোট পেয়েছে আর 3 জন মিলে 74টা ভোট পেয়েছে, কিন্তু 26টা পায় নাই, ওই 26টা ভোট যে পেয়েছে সেই বিজয়ী। তাহলে কি সংখ্যাগরিষ্ঠ মতের আলোকে রাষ্ট্র চললো না সংখ্যালঘিষ্ঠ মতের আলোকে? কিন্তু এইটাকে আমরা এত মজাদার, এত মিষ্টি, এত স্বাদের মনে করি যে বাংলাদেশে যদি কোনো মানুষ গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে, গণতন্ত্রের ত্রুটি বিচ্যুতিগুলো যদি মানুষ সামনে তুলে ধরে, তাহলে মানুষ তাকে এতদিন জঙ্গি বলে উপাধি। তাহলে গণতন্ত্র মানুষের স্বাধীনতাকে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করে না, বরং গণতন্ত্র হচ্ছে মানুষের উপরে রাজ কায়েম করার একটা মাধ্যম। আর এটা সম্ভব হয়েছে এই জন্যে যে একটা দেশের মানুষ 100 জন থাকলে 100 জন জ্ঞানী হয় না, 100 জনের মেধা সমান হয় না, 100 জনের রাষ্ট্র নিয়ে চিন্তা করার সুযোগ থাকে না। একটা জায়গায় সবাইকে বোঝানো সম্ভব হয় যে 100 জনকেই তো ভোট দেওয়ার সুযোগ তো দিছি, সবাই বলে হ্যাঁ এই ভোট দেওয়ার ক্ষেত্রে তো আমরা সবাই কি সমান, এতেই সবাই খুশি। কিন্তু এই ভোটটা দেওয়ার পরে আগামী 5 বছর পর্যন্ত যে সিদ্ধান্ত যা কিছু নেওয়া হবে, সেই সিদ্ধান্ত যে আমার কোনো সিদ্ধান্ত থাকবে না, আমার যে সেখানে কোনো অধিকার থাকবে না, আমার যে বলার মতো কোনো সুযোগ থাকবে না, এটা জনগণ ঘূর্ণাক্ষরও চিন্তা করে না। আজকে যারা গণতন্ত্রের পতাকাকে সারা পৃথিবীতে সমুন্নত করার জন্য এবং নিজেদেরকে ক্লিন ইমেজের অধিকারী মনে করে, এবং ভারত সে নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই লাইনে নিজেদেরকে অগ্রপথিক মনে করে, আজকে ভারতেই সবচেয়ে বেশি গণতন্ত্রের অধঃপতন হচ্ছে। ইউরোপ আমেরিকাতে আপনি যান, সেখানেও ভোট কারচুপি হয়, কিন্তু সেখানে যে ভোট কারচুপি হয় এটা খুব আলট্রা মডার্ন স্টাইলে হয়, এটা আমার আপনার বোঝার সুযোগ নেই। ইহুদি লবিংরা যাকে
মার্কিন প্রেসিডেন্ট বলে মতামত দিবে সেই ঠিক। সারা পৃথিবী কি ইহুদি বেশি না অন্য ধর্মের মানুষ বেশি? কিন্তু ইহুদি যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে। গণতন্ত্র কোথায়? এই গণতন্ত্র হচ্ছে সারা পৃথিবীর সম্পদকে গ্রাস করার, তুলনামূলক সাধারণ রাষ্ট্রগুলোকে নিজেদের ক্ষমতার অধীনে নিয়ে আসার একটা অস্ত্র মাত্র। আপনারা পড়বেন, জানার চেষ্টা করবেন। আমি একা একটা আলোচনা সব বলতে পারবো না। গণতন্ত্র কি জিনিস, এটার ক্ষতিকর দিক কি, নিজের চশমাটাকে খুলে ফেলে দিয়ে একজন নিরপেক্ষ মানুষ হিসেবে ইসলামের মূল্যায়ন যে বিষয়গুলো আছে, ইসলামের যে বক্তব্যগুলো আছে গণতন্ত্রের বিরুদ্ধে, সে আলোচনাগুলো করবেন। এখন আপনি বলেন, যেই গণতন্ত্র মানুষকে শোষণ করার জন্য, যেই গণতন্ত্র মানুষের স্থায়ী স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্র দ্বারা আর যা কিছু শান্তি প্রতিষ্ঠা হবে না। একটা চমৎকার কথা আছে, ইসলামী শাসন ব্যবস্থার নিয়ম হচ্ছে একজন শাসক হবে সারা পৃথিবীর রাজা। একজন শাসক, 100টা রাষ্ট্র হবে, শাসক একজন। এখন 100টা রাষ্ট্র যদি একজনের অধীনে চলে, তাহলে তাদের শক্তি কি পরিমাণ থাকবে? আর যদি এদেরকে ডিভাইড অ্যান্ড রুলসের পদ্ধতিতে ভাগ করে দেওয়া যায়, সবাইকে একটু এক লোকমা খাবার দেওয়া যায়, তোমাকে একটু রাষ্ট্র দিলাম, তোমাকে একটু রাষ্ট্র দিলাম, এখানে তুমি সরকার, তাহলে কিন্তু এই সারা বিশ্বের মুসলমানরা সংখ্যায় বেশি হলেও আমাদের মোকাবেলা করতে পারবে না। এই সূত্র থেকে গণতন্ত্রের প্রতিষ্ঠা হওয়ার পরে এখন আপনি বলেন, যেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে মুসলমানদেরকে দমন করার জন্য, যেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে মানুষকে শোষণ করার জন্য, আর যা কিছু সেই গণতন্ত্র দ্বারা কি মানুষের মুক্তি মিলবে? এখন আমাদের বাংলাদেশে যারা সরকার পতনের পর নতুন করে সংস্কারের দায়িত্ব নিয়েছে, আপনি বলেন তো সংস্কার কোথায় করতেছে? আগের চেয়ারে করতেছে, গুণে ধরা চেয়ারে করতেছে, চেয়ার পরিবর্তন করে নাই। আপনারা নিশ্চিত থাকতে পারেন অদূর ভবিষ্যতে চেয়ার আবার গুণে ধরে শান্তি স্থায়ীভাবে দেশে আসবে না। আপনি বলতে পারেন যে বর্তমান সময়ে আমাদের তরুণরা, আমাদের যুবকরা এমন এমন থিওরি দিচ্ছে, আমরা যদি সেই থিওরিগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশ একটা কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে আবির্ভূত হবে। সুতরাং যদি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, বুঝলাম গণতান্ত্রিক পদ্ধতিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে, এটা খুব খেয়াল করে শুনবেন, ইসলামী রাষ্ট্র, আল্লাহর কোরআন এবং সুন্নাহর আলোকে পরিচালিত রাষ্ট্র এবং মানুষের চিন্তা থেকে উৎসারিত কল্যাণ রাষ্ট্রের মধ্যে মৌলিক পার্থক্য হইল ওই রাষ্ট্রের যাবতীয় নীতি নৈতিকতা যা কিছু আছে, এগুলো ওই মানুষ যেটাকে ভালো মনে করে এটাকেই কল্যাণ মনে করে, নীতির মধ্যে অন্তর্ভুক্ত করা। এটা ভালো তো দাও, এটা সংবিধানে দাও, এটা ভালো তো এটা দাও, ওইটা ভালো তো ওইটা দাও। এইভাবে মানুষের সীমিত জ্ঞান থেকে যা বের হয়ে আসে তা দিয়ে তারা সংবিধান তৈরি করে। হ্যাঁ, এই সংবিধানের আলোকে এই দেশে হয়তো চুরি বন্ধ হবে, এই দেশে হয়তো বা দুর্নীতি বন্ধ হবে, কিন্তু মৌলিক পার্থক্য হচ্ছে এই সংবিধানের আলোকে যে রাষ্ট্র পরিচালিত হবে, এই রাষ্ট্রের কোনো মানুষ নিজেদেরকে আল্লাহর কাছে দায়বদ্ধ মনে করে না। তারা সংবিধানের কাছে, রাষ্ট্রের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ মনে করে। এবং এটা একটা মানুষকে আর যা কিছু হোক, নীতি নৈতিকতার বিবেচনায় একেবারেই সে কখনোই কোনো অন্যায় করবে না, কখনোই সে গুনাহের পথে পা বাড়াবে না, এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। পক্ষান্তরে ইসলামী শাসন ব্যবস্থার প্রত্যেকটা নীতিমালা আসতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, এটা আমার আপনার এরকম মাথা থেকে আসে নাই। আমাকে আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে ইসলামী রাষ্ট্র পরিচালনা করার জন্য নীতিমালা দিয়েছেন। সুতরাং আমার চিন্তাটা আর আল্লাহর চিন্তাটা যদি একসাথে রাখি, আমার সিদ্ধান্ত আর আল্লাহর সিদ্ধান্ত যদি একসাথে রাখি, কার্যকরিতা, সক্ষমতা, স্থায়িত্ব, সফলতা, যতটা মানদণ্ডই আপনার সামনে আনেন না কেন, আল্লাহর সিদ্ধান্তর সামনে আমার আপনার সিদ্ধান্তর কোনো হাইসিয়ত আছে? আজকে আমি আপনি যে জিনিসটাকে কল্যাণ মনে করব, আগামী 2 বছর পরে আরেকজন আসলে এটাকে অকল্যাণ সাব্যস্ত করবে, এটাই বাস্তব। সুতরাং মানব রচিত, মানব চিন্তা প্রসূত যত কল্যাণময় বিষয় দিয়েই সংবিধান তৈরি করা হোক না কেন, এটা আদতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের জন্য স্থায়ী সমাধান আনতে পারবে না। দরকার কি তাহলে? এমন একটা সংবিধান, যেই সংবিধানের মধ্যে প্রত্যেকটা সিদ্ধান্ত থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূল। আপনারা বলতে পারেন, হুজুর এই যুগে তো এটা ডেড হয়ে গেছে, এটা এখন চলে না, এটা ভুল। এই পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়েছে, যতগুলো আদর্শ নিয়ে মানুষ লড়াই করেছে, যতগুলো তন্ত্র মন্ত্র এসেছে, আপনি যদি ইতিহাস টানেন তাহলে দেখবেন
ইসলাম সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে মাথা উঁচু করে যখন দাঁড়িয়েছে, আজও পর্যন্ত পৃথিবীতে লক্ষ লক্ষ নয়, শত শত কোটি কোটি অনুসারী ইসলামের অনুসারী। ইসলাম একটা আদর্শ। এই আদর্শ কারা ধারণ করে? কোটি কোটি এই যুগের মানুষ ধারণ করতেছে। অতীতের না, এই বর্তমান যুগে যারা জীবিত আছে তারাই ধারণ করে। একটা আদর্শ স্ট্রং না হলে, একটা আদর্শ মানুষের জন্য স্থায়ী সমাধান দিতে না পারলে, এইভাবে ১৫০০ বছর পর্যন্ত ধারাবাহিকভাবে কোনো আদর্শ টিকতে পারে। আপনি বিভিন্ন যারা রাষ্ট্র পরিচালনা করেছিল, দেশ পরিচালনা করেছিল, সাম্রাজ্য পরিচালনা করেছিল, আপনি তাদের স্থায়িত্বকাল দেখান, দেখবেন একমাত্র ইসলামী শাসন ব্যবস্থায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে লাগাতার ৮০০ বছর এই পৃথিবীতে রাজ কায়েম করেছে। এরপরে আমার আপনার দুর্বলতার কারণে আমার আপনার কাছ থেকে ইসলামের শত্রু হয়তো আমার সেই খেলাফত ছিনিয়ে নিয়ে গেছে। এখনো পৃথিবীতে সৌদি আরব সহ আফগানিস্তানের মতো রাষ্ট্র বিশ্বের পরাশক্তির বিরুদ্ধে মোকাবেলা করে স্বমহিমায় রাষ্ট্র পরিচালনা করছে। সুতরাং এটা ব্যাকডেটেড, এটা চলবে না, এটা ব্যর্থ। এই ধরনের চিন্তা যদি আমরা করতে চাই তাহলে গণতন্ত্রের ব্যাপারে করতে পারি, কারণ ১০০ বছর হয়েছে। খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন, খবর পাবেন, আপনারা দেখবেন, আপনারা যারা তরুণ সমাজ, যে অদূর ভবিষ্যতে গণতন্ত্র যে একটা ব্যর্থতন্ত্র, এটা আমার আপনার সামনে প্রমাণিত হবে। তখনই যখন আমরা দেখব আমাদের বাপদাদারা স্বাধীনতার পরে ৫৩ বছর পরে যেমন ধোঁকা খেয়েছে, আমরাও যখন ৫৩ বছর পার করব, তখন বলবো হ্যাঁ, গণতন্ত্র ছিল আমাদেরকে আসলে শোষণ করার একটা মাধ্যম, এছাড়া আর কিছু। আপনারা বলেন তো দেখি, এই বাংলাদেশের মধ্যে অনেক ধরনের ব্যবসা পরিচালিত হয়েছে, এর মধ্যে একটা MLM ব্যবসা ছিল কিনা, আছিল কিনা, ডেস্টিনি, এর মধ্যে আরো অনেকগুলো ব্যবসা যোগ হয়েছে। যারা ব্যবসা বুঝেন তারা এক কথায় বলতে পারবেন, যত আড়ম্বরতার সাথে, যত আনুষ্ঠানিকতার সাথে MLM কোম্পানি তার ব্যবসা শুরু করুক না কেন, টুডে টুমরো ২ থেকে ১০ বছরের মধ্যে এই ব্যবসা একেবারে মাটির সাথে মিশে যাবে। এটা হচ্ছে MLM ব্যবসার পরিণতি। তেমনি ভাবে গণতন্ত্র সে যত দাবি নিয়েই আসুক না কেন, যত সুন্দরভাবে আমাদের সামনে আসুক না কেন, মাত্র ১০০ বছর পার হয়েছে, আর কিছুদিন পরেই আপনাদের সামনে এই গণতন্ত্র একটা ব্যর্থতন্ত্র, এটা প্রমাণ হবে। প্রমাণ তো হয়েই আছে, আমাদের চোখ কান খোলা নাই বিধে আমরা জানি না, আমাদের সামনে এটা প্রমাণ হতে বাধ্য, কারণ এটা মানব রচিত, মানব প্রসূত, বিবেক প্রসূত একটা পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদর্শের সামনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র পরিচালনা নীতির সামনে পৃথিবীর কোনো কীট পতঙ্গের মস্তিষ্ক প্রসূত বুদ্ধি দ্বারা পরিচালিত রাষ্ট্র ব্যবস্থা টিকতে পারবে। সুতরাং আমার আপনার দায়িত্ব হচ্ছে আমাদেরকে সঠিকটা প্রথমত উপলব্ধি করা, যে হ্যাঁ, আমি যদি স্থায়ী শান্তি চাই, আমি যদি ৫ই আগস্টের যে বিজয় আমরা মনে করছি যে অর্জন হয়েছে, এটাকে যদি আমরা সফলতার দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের ওই গুণে ধরা চেয়ারকে ফেলে দিয়ে একটা এমন চেয়ার আনতে হবে যে চেয়ারটা বানিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এছাড়া এ জাতির মুক্তি নাই। এটা আপনার আমার কাছে, আমাদের তরুণ সমাজদের কাছে, ছাত্র সমাজদের কাছে আমার বক্তব্য ভালো লাগুক বা না। আমি উমরায় যাওয়ার আগে আপনাদের একটা কথা বলেছিলাম, ওলামায়ে কেরাম যখন কথা বলে তখন কোরআন এবং সুন্নাহই হচ্ছে তাদের স্ট্রং পাওয়ার। কোরআন এবং সুন্নাহকে যখন তারা সামনে রাখে, পৃথিবীর সব তন্ত্রমন্ত্র, পৃথিবীর সব হিসাব নিকাশ কোরআন এবং সুন্নাহ সামনে রাখলে তাদের কাছে কিছুই না। এটাই হচ্ছে আমাদের বক্তব্যের আলোচনার পাওয়া, আর কিছু না। তারা এটা বিশ্বাস করে পৃথিবী ধ্বংস হবে, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব টিকে থাকবে, পৃথিবীর সব তন্ত্রমন্ত্র ধ্বংস হবে, একমাত্র কোরআন এবং সুন্নাহ স্বমহিমা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুতরাং আমি আপনি যত দ্রুত কোরআন সুন্নাহর দিকে আসবো, কোরআন সুন্নাহর শাসনকে আমরা আপন মনে করব, গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে দিব, যেমনি বিগত শাসনকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, ততই তাড়াতাড়ি আমাদের এই দেশে শান্তি আসবে, মুক্তি মিলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, পড়াশোনা করা এবং সেইভাবে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।